হ্যালো গাইস, আজ আমি আলোচনা করতে যাচ্ছি 2024 সালের রোমাঞ্চকর মুভি আউটকাম দি ওল্ডস নিয়ে। মুভির শুরুতে আমরা দেখি সোফি ও তার ফিয়ান্সে নোলানকে, যারা কিছুদিনের জন্য জঙ্গলে অবস্থিত একটা কেবিনে থাকতে এসেছিল। আসলে নোলান একজন ফুড রাইটার, আর তার নতুন আর্টিকেল ছিল হান্টিং নিয়ে। মানুষ নিজের খাওয়ার কিভাবে জোগাড় করত। হান্টিং নিয়ে আর্টিকেল লেখার জন্য তার নিজেরও অভিজ্ঞতা থাকা দরকার। শুধুমাত্র এজন্যই সে এখানে এসেছে। নোলান শহরের ছেলে, কিন্তু সোফি এখানেই বড় হয়েছে। সে একজন অসাধারণ শিকারী, কারণ তার বাবা তাকে ছোটবেলা থেকেই এসব শিখিয়েছিল। কিন্তু এখন সে শিকার করা ছেড়ে দিয়েছে। আসলে কয়েক বছর আগে যখন সে শিকারে গিয়েছিল, সে একটা হরিণ দেখতে পেয়েছিল, কিন্তু হরিণটিকে দেখে তার এতটাই মায়া লাগে যে সে আর ওই হরিণটিকে মারতে পারেনি। সেদিনের পর থেকে শিকার করা তো দূর, সে ননভেজ খাওয়াও ছেড়ে দিয়েছে। এই জন্য সে নোলানের সাথেও শিকারে যাবে না। নোলান একাও যেতে পারবে না, তাই সোফি তার ছোটবেলাকার বন্ধু কাইলকে ডেকে পাঠিয়েছিল নোলানের সাথে শিকারে যাওয়ার জন্য। প্রথম থেকেই কাইলের মা বাবার সম্পর্ক ভালো ছিল না, তাই তার ছোটবেলার বেশিরভাগ সময় কেটেছে সোফি ও সোফির বাবার সাথে, যে কারণে সেও শিকার করতে জানে। সোফির মতো না হলেও নোলানকে গাইড করে দিতে পারবে। কাল সকালে তাদের শিকারে যাওয়ার কথা ছিল, তাই সে নোলানকে তীর চালানো শেখাতে শুরু করে। কিন্তু তীর চালানো কোনো সহজ কাজ ছিল না, তাই সে নোলানকে রাইফেল চালানো শেখায়। কাইল যখন তাকে এসব শেখাচ্ছিল, তখন সে নানানভাবে নোলানকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে সোফির লাইফে তার গুরুত্ব কতটা বেশি। সে বলতে শুরু করে যে সোফি তার জন্য কত কিছু করত, তাকে কত কি উপহার দিত, ইত্যাদি ইত্যাদি। তার এইসব কথা শুনে নোলান ইনসিকিউর ফিল করতে শুরু করে, কারণ তাদের আসল প্ল্যান ছিল যে কাইল তার গার্লফ্রেন্ডের সাথে আসবে। কাইলের গার্লফ্রেন্ড এবং সোফি একসাথে সময় কাটাবে, আর কাইল এবং নোলান একসাথে। কিন্তু সে একা এসে বলল যে তার গার্লফ্রেন্ড শেষ মুহূর্তে না করে দিয়েছে, যার ফলে এখন সে তার পুরো টাইম সোফির সাথে কাটাচ্ছে, আর নোলান এক সাইডে একা বসে। ছোটবেলার বন্ধুরা যখন বহুদিন পর একসাথে আসে, তো স্বাভাবিকভাবেই তাদের অনেক কথা জমে থাকে। এতে অবশ্য নোলানের কোনো সমস্যা নেই, কিন্তু তার খারাপ তখন লাগে যখন কাইল আর সোফি এমন একটা ভাব করছিল যেন তারা এখনো বাচ্চাই রয়ে গেছে। তাদের এই অতিরিক্ত হাসি ঠাট্টা দেখে নোলান রেগে গিয়ে ভেতর ঘরে চলে যায়। সোফি তার পিছনে গেলে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। নোলান বলে যে কাইলের একা আসাতে এই উইকেন্ডটা আর সেরকম নেই যেরকম হওয়ার কথা ছিল। উত্তরে সোফি বলে, আমি তোমার জন্যই কাইলকে ইনভাইট করেছি। এই পুরো ট্রিপটাও তোমার কারণেই প্ল্যান হয়েছে, আর তুমি সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে রয়েছ। বলে সোফি সেখান থেকে চলে যায়। এখানে নোলানেরও কিছু ভুল ছিল। সে নিজের ভুল বুঝতে পারে এবং সোফির কাছে ক্ষমা চাইতে যায়, কিন্তু সেখানেও কাইল তাদের মাঝে চলে আসে। এবার তো এমনই মনে হচ্ছে যে কাইল ইচ্ছে করেই বারবার তাদের মাঝে ঢোকার চেষ্টা করছে। কিছুক্ষণ পর সে সোফিকে জানায় যে আসলে তার ব্রেকআপ হয়ে গেছে, আর এই জন্যই সে একা এসেছে। এখানে আমরা স্পষ্ট বুঝতে পারি যে তার মনে সোফির জন্য ফিলিংস আছে। নোলানকে সে সোফির যোগ্যই মনে করে না। নোলানও এটা বুঝতে পারছিল, কিন্তু সোফির এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, কারণ সে কাইলকে শুধুই নিজের ভালো বন্ধু মনে করে। কাইল ভাবতো যে তারা শুধুই রিলেশনশিপে আছে, কিন্তু যখন সে জানতে পারে যে তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তখন তার রিয়াকশন খুব একটা ভালো ছিল না। তাকে একেবারে হতাশ দেখাচ্ছিল। এখনও তো সে জানেই না যে সোফি প্রেগনেন্ট, নইলে তার কি হতো। সে তো এঙ্গেজমেন্ট নিয়েই সোফিকে উত্ত্যক্ত করছিল। সেই রাতে কাইল এবং নোলান দুজনেই মদ্যপ অবস্থায় ছিল, তাই তাদের কথাবার্তাও আলাদাই লেভেলে যাচ্ছিল। সোফি চলে গেলে নোলান কাইলকে এমন কিছু কথা বলে যে কাইলও অপ্রস্তুত হয়ে পড়ে। নোলান বলে, আমি জানি যে তোমরা দুজন ফিজিক্যাল হয়েছিলে। এটা শুনে কাইল অবাক হয়ে যায়। আসলে যখন সোফি এবং কাইলের বয়স 18 বছর ছিল, তখন তারা প্রথমবার ড্রিঙ্ক করেছিল, আর নেশাগ্রস্ত অবস্থায় তারা দুজন ইন্টিমেট হয়ে গেছিল। এই ব্যাপারটা সোফি নিজেই নোলানকে জানিয়েছিল, আর আজকে সে কাইলকেও বলে দিল। রুমে গিয়ে নোলান সোফিকে বলে দেয় যে সে কাইলকে কি বলেছে। ব্যাস এই সব কিছুর পর সেই রাতে তারা কেউই আর ঠিক মতো ঘুমাতে পারেনি।
পরের দিন সকালে যখন তারা শিকারে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সোফি বন্দুকের একটা গুলি এনে কাইলের পকেটে রেখে দেয় গুড লাকের জন্য। এরা ফোন নিয়ে যাবে না, কারণ জঙ্গলে নেটওয়ার্ক আসে না। রাইফেল আর তীর ধনুক সাথে নিয়ে কাইলের গাড়িতে বসে তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। লোকেশনে পৌঁছে তারা পায়ে হেঁটে জঙ্গলের ভেতরে প্রবেশ করে। এতেই নোলান হাঁপাচ্ছিল। একটু আরাম করতে বসলে সে কাইলকে সরি বলে, একই সাথে ধন্যবাদ জানায়, কারণ এত কিছুর পরেও কাইল তার সাথে এসেছিল। এরপর তারা দুজনে জঙ্গলের আরও ভেতরে যায়, যেখানে তারা একটা হরিণ দেখতে পায়। তাদের কাছে এই সুযোগ ছিল হরিণটিকে শিকার করার, কিন্তু নোলান গুলি চালাতে পারে না। তার এত সাহস ছিল না কারোর প্রাণ কেড়ে নেওয়ার। এখানে সে সোফির প্রবলেমটা বুঝতে পারছিল, কিন্তু কাইল যে কারণে এসেছে তাকে তো সেটা করতেই হবে। তাই সে তীর মেরে হরিণটিকে ঢের করে দেয়। কাছে গিয়ে আরও একটা তীর মারে, কিন্তু হরিণটি তখনও জীবিত ছিল। নোলান চাইছিল যে কাইল তাকে প্রাণে মেরে ফেলুক, যাতে হরিণটি তার এই যন্ত্রণা থেকে মুক্তি পায়। ঠিক তখনই তারা পাশেই আরও একটি হরিণ দেখতে পায়, যেটা মারার কোনো দরকার ছিল না। তবু কাইল নোলানের থেকে রাইফেল ছিনিয়ে তাড়াতাড়ি ওই হরিণটাকে গুলি করে দেয়। গুলি লাগা সত্ত্বেও হরিণটি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। রক্তের দাগ ধরে পিছু নিলে কিছু দূর পরে তারা আর কোনো চিহ্ন দেখতে পায় না। এতে কাইলের মাথা গরম হয়ে যায়। উপর থেকে নোলান সমানে চিল্লাচ্ছিল যে ফিরে চলো। হরিণটির সাফারিং এন্ড করতে গেলে তারা দুজনেই ভয়ে শিহরিত হয়ে যায়, কারণ একটা নেকড়ে ওই হরিণটাকে খাচ্ছিল। এই অঞ্চলে কাইল আগে কখনো নেকড়ে দেখেনি, যদিও সেটা অনেক বছর আগের কথা। কাইল একদম চুপ করে দাঁড়িয়েছিল, কিন্তু নোলান ভয় কাঁপছিল। সে বুঝে উঠতে পারছিল না যে এখন তাদের কি করা উচিত। পালানোর চেষ্টা করলে কাইল তাকে ভুলেও নড়তে মানা করে দেয়। সে নিজেও বন্দুক বের করার চেষ্টা করছিল, কিন্তু বন্দুকটি ধনুকের মধ্যে আটকে যাওয়ায় সে সেটা বের করতে পারে না। নোলানের এতটাই ভয় লাগছিল যে সে আর ধৈর্য ধরে রাখতে না পেরে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর ঠিক তখনই ওই নেকড়েটি তার উপর হামলা করে দেয়। নেকড়েটি তাকে আঁচড়াতে শুরু করলে সে চিৎকার করে কাইলের কাছে সাহায্য চায়। কাইল তাড়াতাড়ি বন্দুকটি লোড করলে দেখতে পায় যে সেখানে আরও নেকড়েরা এসে গেছে এবং তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। সে গুলি চালালে নেকড়েগুলো সেখান থেকে পালিয়ে যায়। নোলান তার কাছে হেল্প চাইলে সে উল্টো নোলানকেই গুলি করে মারতে চায়। আসলে নেকড়েটি নোলানকে এত বেশি ক্ষতবিক্ষত করে দিয়েছিল যে হয়তো সে আর বেঁচে ফিরতে পারবে না ভেবে কাইল তাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে চেয়েছিল, কিন্তু নোলানের না বলাতে কাইল তাকে কোনো সাহায্য না করে চুপচাপ তাকে ওই অবস্থায় রেখেই সেখান থেকে পালিয়ে যায়। নোলান তাকে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু সে থামে না এবং নিজের গাড়ি নিয়ে সোজা কেবিনে চলে যায়। মৃত্যুকে এত কাছ থেকে দেখে এসেছিল, তাই তার হাত পা কাঁপছিল। আর নোলানের যে হাল হয়েছে সেটাও তার চোখের সামনে ভাসছে। এখন তো সোফিকেও জবাব দিতে হবে। সাহস করে সে সোফির সামনে যায় এবং বলে যে নেকড়েরা নোলানের উপর হামলা করেছে। আমি বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। তার কথা শুনে সোফির পায়ের তলার মাটি সরে যায়। নিজেকে সামলে সে শুধু এটা জিজ্ঞেস করে যে নোলান বেঁচে আছে কিনা। কাইল বলে আমি জানি না। তার এই কথা শুনে সোফির মনে সন্দেহ হয়, কিন্তু তার কাছে কাইলের সাথে ঝগড়া করার মতো সময় ছিল না। ছুরি, কম্পাস আর তীর ধনুক নিয়ে সে কেবিন থেকে বেরিয়ে যায় এবং নিজের বাইক স্টার্ট দেয়। এখন সে নোলানকে খুঁজতে যাবে। পেছন থেকে কাইল বলে যে সে দ্বিতীয়বার ওই জায়গায় যাবে না। তার এই কথা শুনে সোফি রেগে গিয়ে বলে যেতে তো তোমাকে হবেই, কারণ তুমিই বলবে যে তুমি নোলানকে কোথায় ছেড়ে এসেছো। এরপর কাইল তার সাথে যেতে বাধ্য হয়। লোকেশনে পৌঁছে সোফি পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করে। ওদিকে আমরা দেখি নোলানকে। সে অজ্ঞান হয়ে পড়েছিল। জ্ঞান ফিরলে সে কম্পাসের সাহায্যে এগোতে শুরু করে। এত আহত হওয়ার পরেও সে হার না মেনে বাঁচার চেষ্টা করতে থাকে। এদিকে ঘুরে ফিরে সোফি এবং কাইল সেই হরিণটার কাছে এসে পৌঁছায়। হরিণটিকে দেখে সোফির মনে প্রশ্ন জাগে, কারণ কাইল বলেছিল যে সে ওই হরিণটিকে মারতে পারেনি। এবার সোফির এরকম মনে হচ্ছিল যে এখানে কোনো নেকড়েই নেই। কাইলই নোলানের সাথে কিছু করেছে, হয়তোবা সোফিকে নিজের করে পাওয়ার জন্য সেই নোলানকে মেরে ফেলেছে। সোফি তাকে দোষারোপ করতে শুরু করলে উত্তরে কাইল শুধু এটা বলে যে নোলান তোমার যোগ্য নয়, তুমি নোলানকে ভুলে যাও।
একদিকে যখন নোলান নিজের শেষ নিঃশ্বাস গুনছে, অন্যদিকে কাইলের এই সমস্ত কথা শুনে সোফি প্রচণ্ড রেগে গিয়ে তাকে এক চড় মেরে সেখান থেকে চলে যায় এবং সে আবারও নিজের বাইক নিয়েই নোলানকে খুঁজতে শুরু করে। কিছু দূর এগোলেই সে নেকড়েদের পায়ের ছাপ দেখতে পায় এবং বুঝতে পারে যে কাইল সত্যি কথাই বলছিল। পায়ের চিহ্ন ধরে এগিয়ে গেলে সে নোলানকে অচেতন অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখে। তার বাইকের স্পিড এতটাই বেশি ছিল যে আর একটু হলেই সে নোলানকে চাপিয়ে দিত, কিন্তু সময় থাকতে সে বাইকটা অন্যদিকে ঘুরিয়ে নেয়, যার ফলে টাল সামলাতে না পেরে সে সোজা গিয়ে একটা গাছের সাথে ধাক্কা খেয়ে বহুদূরে ছিটকে পড়ে। এদিকে কাইল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছিল, তখনই তার গাড়ির তেল শেষ হয়ে যায়। ফিউল ক্যান তার কাছেই ছিল, তো সে রাস্তার ধারে দাঁড়িয়ে তেল ভরতে শুরু করে, কিন্তু তখনই একটা নেকড়ে তার সামনে চলে আসে। ভয় তার হাত থেকে ফিউল ক্যানটি নিচে পড়ে যায়। বন্দুকেও গুলি ছিল না, তাই সে তীর মেরে নেকড়েটিকে তাড়ানোর চেষ্টা করে, কিন্তু নেকড়েটি বেশি চালাক ছিল। সে কাইলের উপর হামলা করে দেয়। সেখানে আরও একটা নেকড়ে এসে কাইলের ঘাড়ে কামড়ে ধরলে সে ছুরি দিয়ে আঘাত করে, যার ফলে নেকড়েগুলো সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কাইলের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল যে সে উঠে দাঁড়ানোর মতনও অবস্থায় ছিল না। উপর থেকে নেকড়েগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল। তখন তার সোফির দেওয়া গুলিটির কথা মনে পড়ে, যেটা তার পকেটেই রাখা ছিল। কাইল সেই গুলিটি বন্দুকে লোড করলে আমাদের মনে হয় যে সে নিজেকেই গুলি মেরে হত্যা করবে, কিন্তু সে গুলি করে নিজের দিকে এগিয়ে আসা এক নেকড়েকে। ওদিকে সোফির জ্ঞান ফেরা মাত্রই একটা নেকড়ে তার উপর হামলা করে দেয়। নিজের প্রাণ বাঁচানোর জন্য সোফি ছুরি বের করে নেকড়েটির দিকে ছুঁড়ে মারে এবং সে নিজেও ঢালান থেকে নিচে পড়ে যায়। এতে সে আরও বেশি আঘাত পায় এবং তার ডান হাতটাও ভেঙে যায়। তবুও সে হার না মেনে কনুইয়ের সাহায্যে উপরে উঠে আসে। উপরে সে ওই নেকড়েটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, যার মানে সে একেবারেই ঠিক জায়গায় আঘাত করেছিল। ছুরি এবং তীরধনুক নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সেখানে আরও একটি নেকড়ে চলে আসে। হাত ভেঙে যাওয়ার কারণে সে তীর ধনুক চালাতে পারবে না, তাই সে সাহস করে দু পায়ের সাহায্যে তার ভাঙা হাতটিকে ফিক্স করে আর নেকড়েটির উদ্দেশ্যে তীর চালায়, কিন্তু তীরটি নেকড়ের গায়ে লাগে না। এখন নেকড়েটি তাকেও খাচ্ছিল, কিন্তু সে চাকু মেরে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর হাঁটতে হাঁটতে সে নিজের বাইক অবধি পৌঁছায় এবং দেখে যে সেটা আর চলার মতো অবস্থায় নেই। পায়ে হেঁটে কিছু দূর এগোলে সে নোলানকে পড়ে থাকতে দেখে, যার অবস্থা খুব একটা ভালো ছিল না। সে রীতিমতো মৃত্যুর সাথে লড়াই করছিল। তাকে সঙ্গে নিয়ে কিছু দূর এগিয়ে গেলে সোফি রাস্তার ধারে কাইলের মৃতদেহ পড়ে থাকতে দেখে। তাকে নেকড়েরা অর্ধেকের বেশি খেয়ে ফেলেছিল, আর তার মুখের অর্ধেক অংশ তো ছিলই না। তাকে শেষ বিদায় জানিয়ে সোফি তার গাড়িতে তেল ভরে এবং নোলানকে পিছনে বসিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যায়। একই সাথে এই মুভিটিরও দি এন্ড হয়। তো বন্ধুরা, এই ছিল আউটকাম দি ওল্ডস মুভির কাহিনী। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে।